হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সৌদ শরীফে কালচার ক্যাফেতে। আজকে আমরা আলোচনা করব তুর্কি ন্যাশনাল টিম এবং তাদের ব্যর্থতার গল্প নিয়ে। তুর্কি টিমটা এবারে ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচ খেলেছে এবং দুটোটা ম্যাচে তারা আসলে কোনো গোল করতে পারেনি, অথচ 62টা শট করা সত্ত্বেও তারা বাদ পড়ে গিয়েছে এবং ক্লিয়ার কাট কোনো গোল করতে পারেনি তারা। এবং কেন পারে নাই, কেনই, কি অ্যাপ্রোচে তারা খেলেছিল সেটা নিয়ে আসলে আলোচনা। তুর্কি মেইনলি খেলেছিল 4-2-3-1 ফরমেশনে এবং তাদের যেটা ছিল ট্রেডিশনাল 4-2-3-1 হিসেবে প্লেস করেছিল টিমটাকে। কিন্তু যেটা হয়েছে, তারা কিছুটা বার্সেলোনার টিকি টাকার সাথে কম্পেয়ার করার চেষ্টা করছিল। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছিল, অ্যাকচুয়ালি ডিফেন্সিভ মিডফিল্ডার একজন, যদিও সে বক্স টু বক্স পারফর্ম করতে পারে। আর হাকান চালহানোগ্লু লেফট সাইডের সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেললেও সে আসলে দেখা গেছে যে খেলার মাঝখানে এসে ডিপ লাইন প্লেমেকার ফর্ম করেছে এবং ডিফেন্সিভ মিডফিল্ডার আর একটু নিচে নেমে সেন্টার ব্যাকের কাছাকাছি চলে এসে এবং অ্যাটাকিং মিডফিল্ডার তার হাকান চালহানোগ্লুকে কাভার করার জন্য একটু নিচে নেমে এসেছিল এবং লেফট ব্যাক উপরে উঠে কিছুটা সেন্টারে এসে দেখা গেছে হাকান চালহানোগ্লুকে কাভার করার চেষ্টা করেছিল, ব্যাক আপ করার চেষ্টা করেছিল। এবং অ্যাটাকিং মোডে যখন যেত, তুর্কি প্লেয়াররা কিছুটা এভাবে খেলার চেষ্টা করেছিল। ডিফেন্সিভ মিডফিল্ডারটা সবচেয়ে নিচে এবং রাইট উইঙ্গারটা চলে গিয়েছিল উপরে। এবং তারপরে যেটা হচ্ছে আর্দা গুলার, সে মোটামুটি ফ্রি রোলে মাঝখানে রোমিং করছিল। এবং অপর পাশে যেহেতু লেফট ব্যাক উপরে উঠে আসে নাই, সেই হিসেবে ইলমাস লেফট উইংটা পুরোটা কাভার করতেছিল, আপ অ্যান্ড ডাউন করছিল। এবং স্ট্রাইকার যেটা করেছিল, ডিফেন্স ব্রেক করার চেষ্টা করেছিল এবং ডিফেন্সিভ এই জোনে রোমিং করার চেষ্টা করছিল। এই খেলাটা ট্রেডিশনাল ক্লাব ফুটবলে ভালো মতো কাজে লাগে। কিন্তু কথা হচ্ছে, যখন আপনি একটা অপেক্ষাকৃত মানে ওয়ার্ল্ড কাপে খেলতে আসবেন এবং অবভিয়াসলি অস্ট্রেলিয়া ইয়াং একটা টিম, স্পিডি একটা টিম, দেখেন আপনি এখানে দুই সাইড গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে এবং সেই গ্যাপটাই কিন্তু অস্ট্রেলিয়া কাজে লাগিয়েছে। ইরান কুন্ডা যেমন লেফট সাইড থেকে, মানে অস্ট্রেলিয়ার লেফট সাইড থেকে টান দিয়ে সামনে চলে আসছে, দেখেন আপনি রাইট ব্যাকের নিচে একটা বড় গ্যাপ হয়ে গেছে। এই রাইট ব্যাকটা যখন উপরে চলে আসছিল, এই ডিফেন্সিভ মিডফিল্ডারটা রাইটে শিফট করেছিল, ডিফেন্ডারটাও রাইটে শিফট করেছিল। তারা মনে করেছিল মার্কিং করবে, বাট ঠিক এই ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে কিন্তু ইরান কুন্ডা ভিতরে ঢুকে গিয়েছিল এবং এই ফলেই অস্ট্রেলিয়া কিন্তু প্রথম গোলটা হজম করতে হয়। তারপর যখন ডিফেন্সিভ মোডে চলে আসে, তখন সেন্টার ব্যাকগুলো নিচে নামে, আবার কম্প্যাক্ট করার চেষ্টা করে। রাইট ব্যাকও নিচে নামে, লেফট ব্যাকও নিচে ওয়াইড পজিশন দখল করে। হাকান চালহানোগ্লু কিছুটা সেন্ট্রালে চলে আসে এবং অ্যাটাকিং মিডফিল্ডার উপরের দিকে চলে যেত এবং আর্দা গুলার অ্যাটাকিং মোডে স্ট্রাইকার নিচের দিকে নেমে আসতো, লেফট উইঙ্গার মোস্ট অ্যাডভান্স পজিশনে চলে আসতো। তো এরকম করে তারা ডিফেন্সিভ ইউনিটটা সাজিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবং দেখেন, এই পজিশন থেকেই আসলে অস্ট্রেলিয়া যেটা করেছে, প্রথম দিক দিয়ে ইরান কুন্ডার ভিতর উইং দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই দিক দিয়ে দেখেন আপনার রাইট সাইডটা পুরো গ্যাপ হয়ে গিয়েছে এবং ম্যাট ক্লেফ এই জায়গাটাই দখল করে নিয়েছিল। এবং ম্যাট ক্লেফের যে গোলটা হয়েছিল সেটাও কিন্তু রাইট সাইড থেকে, মানে অস্ট্রেলিয়ার রাইট উইং থেকে ঢুকেছিল এবং তুর্কির লেফট উইং থেকে ঢুকেছিল। আপনার বলটা যদি খেয়াল করেন, বলটা এখানে যদি থাকে, এই জায়গাটা পুরোটা গ্যাপ, এখান থেকে যদি এখানে পাস করে, ইরান কুন্ডা এখান থেকে চলে আসে, বা এখান থেকে যদি সেন্ট্রালি পাস করে, গ্যাপ তৈরি হয়ে যায়। অথবা যদি সে ব্যাক পাস হতে, ব্যাক পাস দিলে এখানে হাকান চালহানোগ্লু ভিতর থেকে চলে আসে, যেই কারণে হাকান চালহানোগ্লু কিছুটা নিষ্প্রভ হয়ে গিয়েছিল। এই ছিল হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভুল। আর একইভাবে নেক্সট ম্যাচে প্যারাগুয়ের সাথেও একই ভুলটাই করার চেষ্টা করেছিল, কিন্তু এই যাত্রা যেটা হয়েছে, তারা মোর অ্যাডভান্স পজিশন দখল করে রেখেছিল। আপনার 4-2-3-1, বাট এটা তারা 4-4-2-তে কনভার্ট করার চেষ্টা করেছিল। এই ছিল হচ্ছে তাদের মেইন ফরমেশন। কিন্তু যখনই তারা অ্যাটাকিং মোডে চলে গিয়েছে, তারা ইলদিজ উইংয়ে চলে যায়, আর্দাগুলো সেন্ট্রালি চলে আসে, অ্যাজ সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কাজ করে এবং হাকান চালহানোগ্লু সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করে এবং কোকচু রাইট উইংয়ে চলে যায়। এবং এই হিসাবে তারা 4-4-2 ফরমেশনে খেলার চেষ্টা করে প্যারাগুয়ের বিরুদ্ধে। কিন্তু প্যারাগুয়ে যেটা আগের ম্যাচ দেখে অলরেডি বুঝে ফেলেছে যে তাদের গ্যাপ কোথায়, কিন্তু সেই গ্যাপটা তারা ব্রেকডাউন করতে পারছিল না।
কারণ কি, যেহেতু 4-4-2 পজিশনে চলে গিয়েছিল, উইং ব্যাকগুলো উপরের দিকে ওঠার চেষ্টা করেনি। তখন যেটা করেছে, প্যারাগুয়ে আস্তে ধীরে ডিফেন্সিভ মানে নিচে চলে আসা শুরু করেছে, লো ব্লকে খেলা শুরু করেছিল। এতে যেটা হয়েছে যে উপরের দিকে ওঠা শুরু করেছিল তুর্কি, কারণ কি তুর্কি পজিশন ধরে রাখার চেষ্টা করছিল, এবং যেটা হয়েছে এইভাবে করে উপরের দিকে চলে আসছিল। এবং এই যাত্রা যেটা হয়েছে, যেহেতু ইলদিজ মোর অফ এ সেন্ট্রালি খেলার চেষ্টা করছিল, লেফট ব্যাক উপরে আসার চেষ্টা করেছিল, এবং হাকান চালহানোগ্লু সেন্ট্রালি রোমিং করছিল, এবং আর্দা গুলার অ্যাটাকিংলি রোমিং করছিল, এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার যেটা করছিল এই পুরা জায়গাটা গ্যাপটাকে কাভার করছিল। তো এই জায়গায় অস্ট্রেলিয়া ভালো, মানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেই ভুলটা করেছিল, তুর্কি প্যারাগুয়ের বিরুদ্ধে গ্যাপ ক্রিয়েট করে না। কিন্তু যখনই অ্যাটাকিং মোডে চলে যায়, যেহেতু দুইজন প্লেয়ার ফ্রি রোমিংয়ে চলছিল, সেই হিসাবে প্যারাগুয়ে গেম প্ল্যান চেঞ্জ করে, এবং গেম প্ল্যান চেঞ্জ করে তারা পুরোপুরি কাতোনিচি স্টাইলে খেলা শুরু করে, যে কুইক কাউন্টার অ্যাটাক করে। যখনই দেখা গেছে ডিফেন্ডাররা একদম অ্যাডভান্স পজিশনে চলে আসে, তখনই দেখা গেছে তারা কাউন্টার অ্যাটাকটা সুন্দর করে সাজিয়ে ফেলে, এবং সেই কাউন্টার অ্যাটাক সাজিয়ে সুন্দর মতো বল দেখা গেছে ডিফেন্সিভ লাইনের এখানে আছে, অ্যাটাকিং স্ট্রাইকার কিছু করতে পারে না, বল সুন্দর করে উইংয়ে পাস করতেছে, এবং সেই উইংয়ে পাস দেওয়ার ফলে যেটা হয়েছে যে কাউন্টার অ্যাটাকে খুব ভালো কাজ করতে পেরেছে। যেমন আলমিরন খুবই চমৎকার একজন প্লেয়ার, এবং সানাব্রিয়া, মানে তার কাজ গোল স্কোর করে না, এই দুইটা ডিফেন্ডারকে সে ড্রিফটিং করছিল বারবার, এবং এর ফলে যেটা হয়েছে যে প্যারাগুয়ের উইঙ্গারগুলো অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। তো তুর্কির যদি ট্যাকটিক্যাল অ্যাপ্রোচটা আমরা চিন্তা করি, একটা বড় টিমের মধ্যে কিন্তু তারা ট্যাকটিক্যাল অ্যাপ্রোচগুলো করেছিল, যে জিনিসটা অ্যাকচুয়ালি তুর্কির যদি দেখা যেত একটা সেন্ট্রাল ফরওয়ার্ড থাকতো, যে ডিফেন্স লাইনটাকে ব্রেক করতে পারতো অথবা অফসাইড ট্র্যাপটাকে ব্রেক করতে পারতো, তাহলে তুর্কির জন্য লাভজনক হতো। কিন্তু আনফর্চুনেটলি যেটা হয়েছে, তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, মানে আর্দা গুলার যেভাবে পাস দেওয়ার কথা ছিল, অফসাইড ট্র্যাপ ব্রেক করে স্ট্রাইকার ঢোকার কথা ছিল, সেই জিনিসটা করতে পারেনি। এবং ইলমাজ ইলদিজ দুইজনের কথাই বলবো, দুইজনের যে ভুলটা ছিল, সেই ভুলটা ছিল তারা কাটিং করার চেষ্টা না করে ক্রস করার চেষ্টা করেছিল। তো কাটিং যদি করতো তাহলে হয়তোবা তাদের একটা বেনিফিট হতো। এবং ইলমাজের কথাই আমি বেশি বলবো, যে ইলমাজকে আসলে ইউটিলাইজ ভুল পজিশনে করেছে। যদি দেখা যেত কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলতো বা অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতো, যেটা ইউনাইটেড স্টেটস আমি মনে করছি, তখন ইলমাজ ভালো কিছু আউটকাম করতে পারতো। কিন্তু যখনই কোনো ডিফেন্সিভ টিমের এগেনস্টে যাবে, কখনোই ড্রিবলারদেরকে, মানে আইদার ড্রিবলারদেরকে খেলাইতে হবে, নাহলে কাটিং উইঙ্গারদেরকে খেলাইতে হয়, যে এই জিনিসটা মন্তেলা ভুল করেছে। এবং এইটাই আমার কাছে পার্সোনালি মনে হয় যে তুর্কির ব্যর্থতার মূল কারণ। তো এখানেই আপাতত রাখছি। নেক্সট সম্ভাব্য ব্রাজিলের একটা নিয়ে আসব, সেটা আনচেলত্তিকে নিয়ে। আনচেলত্তি এই মৌসুমে আসল কথা অনেকেই বলতে পারে সাপোর্টার হিসেবে যে ব্রাজিল খারাপ খেলেছে, কিন্তু আমি পার্সোনালি মনে করি আনচেলত্তি ব্রাজিল আসলে অসাধারণ খেলেছে, এবং ট্যাকটিক্যালি বেস্ট আমি দেখেছি। 2 ম্যাচে 2 রকম ট্যাকটিক্স অবলম্বন করেছিল, সেটা নিয়ে নেক্সট ভিডিওটা আনবো ইনশাল্লাহ। তো এখানে রাখলাম, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।